বাংলাদেশের রাজধানী কলকাতার পল্লীগঞ্জ বিধানসভা কেন্দ্রের একটি ব্যাপক বিশ্লেষণে আপনাকে স্বাগতম। এই উপস্থাপনায় আমরা 2011 থেকে 2026 সাল পর্যন্ত পল্লীগঞ্জের রাজনৈতিক পরিস্থিতি, নির্বাচনী গতিপ্রকৃতি এবং জনতাত্ত্বিক বৈশিষ্ট্য বিশ্লেষণ করব। পল্লীগঞ্জ একটি অনন্য শহুরে বিধানসভা কেন্দ্র যেখানে প্রায় 40% আব্রাহামিক ধর্মাবলম্বী ভোটার রয়েছেন। এটি কলকাতার সবচেয়ে বৈচিত্র্যময় এবং রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ আসনগুলির মধ্যে একটি। 2011 সাল থেকে এই কেন্দ্রটি তৃণমূল কংগ্রেসের দুর্গ হিসেবে পরিচিত। তবে সাম্প্রতিক নির্বাচনগুলিতে বিরোধী দলের গতিপ্রকৃতিতে উল্লেখযোগ্য পরিবর্তন লক্ষ্য করা গেছে। 2026 সালে প্রবীণ রাজনীতিবিদ শোভানদেব চট্টোপাধ্যায়, যিনি 82 বছর বয়সে বাংলার একমাত্র বিধায়ক হিসেবে 10টি ধারাবাহিক বিধানসভা মেয়াদ পূর্ণ করার ইতিহাস তৈরি করতে চলেছেন। আসুন আমরা পল্লীগঞ্জের নির্বাচনী প্রবণতা, প্রার্থী প্রোফাইল, জনতাত্ত্বিক কারণ এবং রাজনৈতিক বর্ণনা বিশ্লেষণ করি। এবার আসুন পল্লীগঞ্জের ভৌগোলিক ও জনতাত্ত্বিক ভিত্তি সম্পর্কে জানি। কলকাতা জেলায় অবস্থিত পল্লীগঞ্জ একটি বিধানসভা কেন্দ্র যা 1951 সালে প্রতিষ্ঠিত হয়েছিল এবং এটি কলকাতা দক্ষিণ লোকসভা কেন্দ্রের অংশ। এই কেন্দ্রটি কলকাতা পৌরসংস্থার 7টি ওয়ার্ড নিয়ে গঠিত, যথা ওয়ার্ড 60, 61, 64, 65, 68, 69 এবং 85। মোট 2,47,623 জন নিবন্ধিত ভোটার নিয়ে পল্লীগঞ্জ কলকাতা শহরের কেন্দ্রস্থলে একটি সম্পূর্ণ শহুরে কেন্দ্র। পল্লীগঞ্জকে রাজনৈতিকভাবে স্বতন্ত্র করে তোলে এর জনতাত্ত্বিক গঠন। প্রায় 40% ভোটার আব্রাহামিক ধর্মের অনুসারী, যার মধ্যে রয়েছেন মুসলিম, খ্রিস্টান এবং ইহুদি সম্প্রদায়ের মানুষ। এই ধর্মীয় বৈচিত্র্য একটি অনন্য নির্বাচনী গতিপ্রকৃতি তৈরি করে, যেখানে ধর্মীয় সংখ্যালঘুরা নির্বাচনী ফলাফল নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। কেন্দ্রটির সাক্ষরতার হার 74.65%, যা একটি শিক্ষিত, মধ্যবিত্ত ভোটার বেসের ইঙ্গিত দেয়। জনসংখ্যা মূলত শহুরে, বহুসাংস্কৃতিক এবং পরিচালনা, উন্নয়ন ও কল্যাণ বিষয়ক ইস্যুতে সাড়া দেওয়ার প্রবণতা রাখে। এবার আসুন 2011 থেকে 2021 সালের মধ্যে পল্লীগঞ্জের নির্বাচনী ইতিহাস পর্যালোচনা করি। 2011 সাল থেকে পল্লীগঞ্জ তৃণমূল কংগ্রেসের দুর্গ হিসেবে পরিচিত, তবে বিরোধী দলের গঠনে উল্লেখযোগ্য পরিবর্তন ঘটেছে। 2011 সালে সুব্রত মুখার্জি 60.65% ভোট পেয়ে জয়লাভ করেন। সিপিআইএম প্রার্থী ড. ফুজাদ হালিম পান 32.32% ভোট। বিজেপি মাত্র 3.56% ভোট পায়। 2016 সালের নির্বাচনে তৃণমূলের বিরুদ্ধে উল্লেখযোগ্য প্রতিক্রিয়া দেখা যায়। সুব্রত মুখার্জির ভোট শেয়ার কমে 45.53% দাঁড়ায়, যেখানে কংগ্রেস প্রার্থী কৃষ্ণা দেবনাথ 35.64% ভোট পেয়ে শক্তিশালী প্রতিদ্বন্দ্বী হিসেবে আবির্ভূত হন। বিজেপির ভোট শেয়ার বেড়ে 13.40% হয়। এটি বিরোধী গতিপ্রকৃতিতে একটি নাটকীয় পরিবর্তন নির্দেশ করে, যেখানে সিপিআইএমের জায়গায় কংগ্রেস প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে উঠে আসে। 2021 সালের নির্বাচনে আরেকটি বড় পুনর্বিন্যাস ঘটে। তৃণমূলের সুব্রত মুখার্জি 70.60% ভোট পেয়ে জয়লাভ করেন, যা 2016 সালের তুলনায় নাটকীয়ভাবে বেশি। তবে এবার প্রধান বিরোধী দল হিসেবে বিজেপি আবির্ভূত হয়, যারা 20.68% ভোট পায়। কংগ্রেস মাত্র 0.54% নেমে আসে এবং সিপিআইএম 5.61% পায়। এই পরিবর্তনশীল বিরোধী গতিপ্রকৃতি পল্লীগঞ্জের অত্যন্ত তরল রাজনৈতিক পরিস্থিতির ইঙ্গিত দেয়। আসুন 2021 সালের বিধানসভা নির্বাচনের ফলাফল আরও গভীরভাবে বিশ্লেষণ করি। সুব্রত মুখার্জির জয় শুধু একটি বিজয় ছিল না, এটি ছিল একটি ধস। 70.60% ভোট পেয়ে মুখার্জি 1,06,585টি ভোট পান। বিজেপির লোকনাথ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে তার ব্যবধান ছিল 75,359 ভোট। এটি পল্লীগঞ্জের সাম্প্রতিক নির্বাচনী ইতিহাসে সর্বোচ্চ ব্যবধানগুলির মধ্যে একটি। 2021 সালের ফলাফল বেশ কয়েকটি কারণে নির্ধারিত হয়েছিল। প্রথমত, তৃণমূল সফলভাবে শহুরে মধ্যবিত্ত ভোটারদের একত্রিত করেছিল, যারা শাসন ও উন্নয়নকে অগ্রাধিকার দেন। দ্বিতীয়ত, কংগ্রেসের সম্পূর্ণ পতন, 2016 সালের 35.64% থেকে 2021 সালে মাত্র 0.54% নেমে আসা, মানে তৃণমূল বিরোধী ভোট বিজেপি ও সিপিআইএমের মধ্যে বিভক্ত হয়ে যায়। তৃতীয়ত, বিজেপি প্রধান বিরোধী দল হিসেবে আবির্ভূত হয়। তাদের ভোট শেয়ার 2016 সালের 13.40% থেকে বেড়ে 2021 সালে 20.68% হয়। ভোটার উপস্থিতি ছিল 60.99%। 2021 সালের ফলাফল ইঙ্গিত দেয় যে তৃণমূল 2016 সালের প্রতিক্রিয়া সফলভাবে মোকাবেলা করেছে। তবে 2022 সালের উপনির্বাচন এই বর্ণনাকে জটিল করে তুলবে।
2022 সালে সুব্রত মুখার্জি বিজেপিতে যোগ দিতে বল্লীগঞ্জ আসন থেকে পদত্যাগ করেন, যা একটি উপনির্বাচনের সূচনা করে। এই পদত্যাগ রাজনৈতিকভাবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ ছিল, কারণ মুখার্জি এক দশকেরও বেশি সময় ধরে বল্লীগঞ্জে তৃণমূলের মুখ ছিলেন। উপনির্বাচনে তৃণমূলের নতুন প্রার্থী বাবুল সুপ্রিয় বড়াল সিপিআইএমের সায়রা শাহ হালিম এবং বিজেপির কেয়া ঘোষের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করেন। ফলাফল ছিল চমকপ্রদ। বাবুল সুপ্রিয় ৪৯.৬৯% ভোট পেয়ে জয়লাভ করেন, কিন্তু তার ব্যবধান ছিল মাত্র ২০,২২৮ ভোট, যা ২০২১ সালে মুখার্জির ৭৫,০০০ ভোটের ব্যবধান থেকে নাটকীয়ভাবে কম। আরও উল্লেখযোগ্য, সিপিআইএম ৩০.০৬% উঠে আসে, যা ২০২১ সালের ৫.৬১% থেকে বিশাল বৃদ্ধি। ভোটার উপস্থিতি ৪১% নেমে আসে, যা ২০২১ সালের ৬০.৯৯% থেকে উল্লেখযোগ্যভাবে কম। এই উপনির্বাচন বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ গতিপ্রকৃতি প্রকাশ করে। প্রথমত, তৃণমূলের বিরুদ্ধে প্রতিক্রিয়া ফিরে এসেছিল। দ্বিতীয়ত, সিপিআইএম শহুরে কলকাতায় প্রত্যাবর্তনের চেষ্টা করছিল। তৃতীয়ত, দীর্ঘদিনের মুখ সুব্রত মুখার্জির প্রস্থান তৃণমূলের অবস্থানকে দুর্বল করে দিয়েছিল। ২০২২ সালের উপনির্বাচনের ফলাফল তৃণমূলের জন্য একটি সতর্কবার্তা ছিল। ২০২৪ সালের লোকসভা নির্বাচন বল্লীগঞ্জের রাজনৈতিক গতিপ্রকৃতি বোঝার জন্য গুরুত্বপূর্ণ প্রেক্ষাপট প্রদান করেছে। কলকাতা দক্ষিণ লোকসভা কেন্দ্রে, যার মধ্যে বল্লীগঞ্জ একটি বিধানসভা অংশ, তৃণমূলের মালা রায় ১,৮৭,২৩১ ভোটের বিশাল ব্যবধানে জয়লাভ করেন। এটি জাতীয় স্তরে তৃণমূলের শক্তিশালী পারফরম্যান্সের প্রতিনিধিত্ব করে। ২০২৪ সালের লোকসভা ফলাফল ইঙ্গিত দেয় যে তৃণমূল ২০২২ সালের উপনির্বাচনে প্রকাশিত প্রতিক্রিয়া থেকে পুনরুদ্ধার করেছে। বিশাল বীর্যের ব্যবধান ইঙ্গিত দেয় যে ভোটাররা জাতীয় স্তরে তৃণমূলকে সমর্থন করতে ইচ্ছুক ছিলেন, এমনকি যদি তারা ২০২২ সালে রাজ্য স্তরে প্রতিক্রিয়া প্রকাশ করেছিলেন। এটি ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের জন্য একটি আকর্ষণীয় গতিপ্রকৃতি তৈরি করে। তৃণমূলের ২০২৪ সালের লোকসভা পুনরুজ্জীবন কি ২০২৬ সালে বল্লীগঞ্জ রক্ষায় সফলভাবে অনুবাদ হবে, নাকি রাজ্য স্তরের প্রতিক্রিয়া আবার মাথা তুলবে? এই প্রশ্নগুলি ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের মঞ্চ তৈরি করে। আসুন ২০২৬ সালের বিজয়ী শোভানদেব চট্টোপাধ্যায়ের প্রোফাইল পরীক্ষা করি। চট্টোপাধ্যায় পশ্চিমবঙ্গের সবচেয়ে প্রবীণ ও সম্মানিত রাজনীতিবিদদের একজন। 1944 সালের ৩০ জানুয়ারি জন্মগ্রহণ করা এই নেতার বয়স বর্তমানে ৮২ বছর। তিনি কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে বিজ্ঞান ও আইনে ডিগ্রি অর্জন করেছেন। চট্টোপাধ্যায়ের রাজনৈতিক কর্মজীবন ৩ দশকেরও বেশি সময় ধরে বিস্তৃত। তিনি 1991 সালে বারুইপুর পশ্চিম থেকে কংগ্রেস প্রার্থী হিসেবে প্রথম বিধায়ক নির্বাচিত হন এবং 1996 সালেও জয়লাভ করেন। এরপর 1998 সালে তৃণমূল কংগ্রেসে যোগ দেন এবং দলের প্রথম নির্বাচিত বিধায়ক হন। ২০০১ ও ২০০৬ সালে রাসবিহারী থেকে জয়লাভ করেন, তারপর ২০১১ ও ২০১৬ সালেও রাসবিহারী ধরে রাখেন। ২০২১ সালে ভবানীপুর থেকে জয়লাভ করেন, তারপর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য পদত্যাগ করেন। এরপর ২০২১ সালে খড়দহ উপনির্বাচনে ৯৩,৮৩২ ভোটের ব্যবধানে জয়লাভ করেন। ২০২৬ সালে বল্লীগঞ্জ থেকে প্রতিদ্বন্দ্বিতা করে জয়লাভ করেন। এই বিজয় নিশ্চিত হলে চট্টোপাধ্যায় বাংলার একমাত্র বিধায়ক হবেন যিনি ১০টি ধারাবাহিক বিধানসভা মেয়াদ পূর্ণ করেছেন। তিনি বর্তমানে কৃষি ও সংসদীয় বিষয়ক মন্ত্রী এবং পশ্চিমবঙ্গ বিধানসভায় ডেপুটি লিডার অফ দ্য হাউস। ২০২৬ সালের বল্লীগঞ্জ নির্বাচনে ৩টি ভিন্ন প্রার্থীর মধ্যে একটি ত্রিমুখী প্রতিযোগিতা হয়েছিল। শোভানদেব চট্টোপাধ্যায় রাজ্যের ক্ষমতাসীন দল তৃণমূল কংগ্রেসের প্রতিনিধিত্ব করেন। আফরিন বেগম, যিনি শিল্পী নামেও পরিচিত, সিপিআইএম এবং শহুরে কলকাতায় বাম দলের পুনরুদ্ধারের প্রচেষ্টার প্রতিনিধিত্ব করেন। উল্লেখযোগ্যভাবে, আফরিন বেগম ২০২৬ সালের বাংলা বিধানসভা নির্বাচনের সর্বকনিষ্ঠ প্রার্থী ছিলেন, যা তরুণ ভোটারদের কাছে আবেদন করার বামদলের প্রচেষ্টার প্রতিনিধিত্ব করে। শতরূপা ভারতীয় জনতা পার্টির প্রতিনিধিত্ব করেন, যারা ২০২১ সালে ২০.৬৮% ভোট পেয়ে প্রধান বিরোধী দল হিসেবে আবির্ভূত হয়েছিল। ত্রিমুখী প্রতিযোগিতা বল্লীগঞ্জের তরল রাজনৈতিক পরিস্থিতি প্রতিফলিত করে। তৃণমূল পুনরুজ্জীবিত সিপিআইএম এবং ক্রমবর্ধমান বিজেপির বিরুদ্ধে তার দুর্গ রক্ষা করছিল। বিরোধী দল বিভক্ত ছিল, সিপিআইএম প্রত্যাবর্তনের চেষ্টা করছিল এবং বিজেপি তার উপস্থিতি বজায় রাখছিল। প্রতিযোগিতার ফলাফল নির্ভর করবে কোনো দল তার মূল ভোটারদের একত্রিত করতে এবং বল্লীগঞ্জের বৈশিষ্ট্যসূচক ভাসমান মধ্যবিত্ত, শিক্ষিত ভোটার বেশের কাছে আবেদন করতে পারবে তার উপর। গ্রামীণ কেন্দ্রগুলির বিপরীতে,
বল্লীগঞ্জের নির্বাচনী গতিপ্রকৃতি শহুরে পরিচালনা ও উন্নয়ন বিষয়ক ইস্যু দ্বারা নির্ধারিত হয়। মধ্যবিত্ত, শিক্ষিত, শহুরে ভোটার বেস হিসেবে বল্লীগঞ্জের বাসিন্দারা বেশ কয়েকটি মূল বিষয়কে অগ্রাধিকার দেন। প্রথমত, শহুরে অবকাঠামো, রাস্তা, গণপরিবহন, জল সরবরাহ এবং স্যানিটেশন শহুরে ভোটারদের জন্য প্রাথমিক উদ্বেগের বিষয়। দ্বিতীয়ত, শিক্ষা ও স্বাস্থ্যসেবা, মানসম্পন্ন স্কুল ও হাসপাতালে প্রবেশাধিকার বল্লীগঞ্জের পরিবারগুলির জন্য একটি অগ্রাধিকার। তৃতীয়ত, কর্মসংস্থানের সুযোগ, যদিও বল্লীগঞ্জ শহুরে এবং তুলনামূলকভাবে সমৃদ্ধ, বেকারত্ব এবং অর্ধবেকারত্ব বিশেষত তরুণ ভোটারদের জন্য উদ্বেগের বিষয়। চতুর্থত, কল্যাণ প্রকল্প, তৃণমূলের কল্যাণ কর্মসূচি, বিশেষত মহিলা ও বৃদ্ধদের লক্ষ্য করে সুবিধাভোগীদের একটি ভিত্তি তৈরি করেছে। পঞ্চমত, আইনশৃঙ্খলা, অপরাধ ও নিরাপত্তা শহুরে কেন্দ্রগুলিতে গুরুত্বপূর্ণ উদ্বেগের বিষয়। তৃণমূলের কৌশল কল্যাণ প্রকল্প প্রদান এবং শহুরে অবকাঠামো রক্ষণাবেক্ষণের উপর দৃষ্টি নিবদ্ধ করেছে। লক্ষ্মীর ভাণ্ডার সহ দলের কল্যাণ কর্মসূচি সুবিধাভোগীদের একটি ভিত্তি তৈরি করেছে। সিপিআইএমের কৌশল তৃণমূলের শাসন রেকর্ড সমালোচনা এবং ধর্মনিরপেক্ষ, বামপন্থী ভোটারদের কাছে আবেদন করার উপর দৃষ্টি নিবদ্ধ করেছে। বল্লীগঞ্জের 40% আব্রাহামিক ভোটার জনসংখ্যা পশ্চিমবঙ্গে ধর্মনিরপেক্ষ রাজনীতির একটি অনন্য পরীক্ষা করে। এই ধর্মীয় বৈচিত্র্য, যার মধ্যে রয়েছেন খ্রিস্টান, মুসলিম এবং ইহুদি সম্প্রদায়, একটি নির্বাচনী গতিপ্রকৃতি তৈরি করে যেখানে সাম্প্রদায়িক মেরুকরণ অন্যান্য কেন্দ্রের তুলনায় কম কার্যকর। বল্লীগঞ্জের আব্রাহামিক সংখ্যালঘুরা ঐতিহাসিকভাবে ধর্মীয় পরিচয়ের চেয়ে শাসন, উন্নয়ন ও কল্যাণ বিষয়ক ইস্যুর ভিত্তিতে ভোট দিয়েছেন। তৃণমূলের ধর্মনিরপেক্ষ অবস্থান এবং কল্যাণ প্রকল্প এই ভোটারদের কাছে আবেদন করেছে। সিপিআইএমের ধর্মনিরপেক্ষ, বামপন্থী আদর্শ আব্রাহামিক সংখ্যালঘুদের কাছে আবেদন করেছে। বিজেপির হিন্দু জাতীয়তাবাদী অবস্থান বল্লীগঞ্জে সীমিত আবেদন পেয়েছে, যদিও দলটি অন্যান্য কেন্দ্রে বৃদ্ধি পেয়েছে। 2026 সালের বল্লীগঞ্জ প্রতিযোগিতা পরীক্ষা করবে যে ধর্মনিরপেক্ষ, উন্নয়নকেন্দ্রিক রাজনীতি সাম্প্রদায়িক মেরুকরণকে অতিক্রম করতে পারে কিনা। যদি তৃণমূল শক্তিশালী সংখ্যাগরিষ্ঠতায় বল্লীগঞ্জ ধরে রাখে, তাহলে এটি ইঙ্গিত দেবে যে ধর্মীয় বৈচিত্র্যসম্পন্ন শহুরে কেন্দ্রগুলিতে ধর্মনিরপেক্ষ রাজনীতি এবং কল্যাণ প্রদান এখনও শক্তিশালী। বল্লীগঞ্জের ফলাফল পশ্চিমবঙ্গে ধর্মনিরপেক্ষ রাজনীতির ভবিষ্যৎ সম্পর্কে গুরুত্বপূর্ণ অন্তর্দৃষ্টি প্রদান করবে। রাজ্য স্তরে তৃণমূলের বিরুদ্ধে প্রতিক্রিয়া বল্লীগঞ্জের নির্বাচনগুলিতে একটি পুনরাবৃত্তিমূলক বিষয় হয়ে উঠেছে। 2016 সালের নির্বাচনে কংগ্রেস শক্তিশালী প্রতিদ্বন্দ্বী হিসেবে আবির্ভূত হয়েছিল প্রতিক্রিয়াকে কাজে লাগিয়ে। 2022 সালের উপনির্বাচনে সিপিআইএম আবার প্রতিক্রিয়াকে কাজে লাগিয়ে উঠে আসে। রাজ্য স্তরের বর্ণনাগুলি বল্লীগঞ্জের নির্বাচনী গতিপ্রকৃতিকে উল্লেখযোগ্যভাবে প্রভাবিত করেছে। প্রথমত, দুর্নীতির অভিযোগ। তৃণমূল ব্যাপক দুর্নীতির অভিযোগের মুখোমুখি হয়েছে, যার মধ্যে রয়েছে চাকরি কেলেঙ্কারি এবং দলীয় নেতাদের গ্রেফতার। এই দুর্নীতির বর্ণনাগুলি বিশেষত শিক্ষিত, মধ্যবিত্ত ভোটারদের মধ্যে তৃণমূলের বিশ্বাসযোগ্যতা ক্ষুণ্ণ করেছে। দ্বিতীয়ত, আইনশৃঙ্খলার উদ্বেগ। হাইপ্রোফাইল অপরাধের ঘটনাগুলি নিরাপত্তায় ক্ষমতাসীন দলের রেকর্ডকে ক্ষতিগ্রস্ত করেছে। তৃতীয়ত, শাসন ব্যর্থতা। অপর্যাপ্ত অবকাঠামো, দুর্বল বর্জ্য ব্যবস্থাপনা এবং অপর্যাপ্ত পরিষেবার মতো সমস্যাগুলি প্রতিক্রিয়া তৈরি করেছে। চতুর্থত, তৃণমূলের মধ্যে দলীয় দ্বন্দ্ব। অভ্যন্তরীণ দলীয় দ্বন্দ্ব কখনও কখনও নির্বাচনী প্রতিযোগিতায় প্রকাশ পেয়েছে। তবে তৃণমূলের শক্তিশালী কল্যাণ প্রদান ব্যবস্থা এবং সাংগঠনিক যন্ত্রপাতি দলটিকে প্রতিক্রিয়া সত্ত্বেও আসনটি ধরে রাখতে সক্ষম করেছে। 2026 সালের নির্বাচনের ফলাফলে শোভানদেব চট্টোপাধ্যায় বল্লীগঞ্জ থেকে জয়লাভ করেন, যা তৃণমূলের বিজয়ের প্রতিনিধিত্ব করে। এই বিজয় শহুরে কলকাতার কেন্দ্রগুলিতে তৃণমূলের অব্যাহত আধিপত্যের সংকেত দেয়। একজন 82 বছর বয়সী প্রবীণ মন্ত্রীকে তৃণমূলের প্রার্থী হিসেবে নিয়োগ করা আসনটি ধরে রাখার প্রতি দলের আস্থার ইঙ্গিত দেয়। শোভানদেবের বিজয় তাকে বাংলার একমাত্র বিধায়ক করবে যিনি 10টি ধারাবাহিক বিধানসভা মেয়াদ পূর্ণ করেছেন, একটি ঐতিহাসিক কৃতিত্ব। তবে 2026 সালের প্রতিযোগিতা ভবিষ্যতের জন্য গুরুত্বপূর্ণ গতিপ্রকৃতিও প্রকাশ করেছে। প্রথমত, 2022 সালের উপনির্বাচনে সিপিআইএমের উত্থান 2026 সালে টেকসই হয়নি, যা বামদলের প্রত্যাবর্তনের প্রচেষ্টার সীমাবদ্ধতা দেখায়। দ্বিতীয়ত, বিজেপির উপস্থিতি উল্লেখযোগ্য ছিল কিন্তু বৈচিত্র্যময় শহুরে আসনে প্রয়োজনীয় অগ্রগতিতে পরিণত হয়নি। তৃতীয়ত, বিজয় অর্জনে শোভানদেবের জ্যেষ্ঠতা এবং মন্ত্রিপদের ভূমিকা শহুরে কেন্দ্রগুলিতে রাজনৈতিক মর্যাদার গুরুত্ব তুলে ধরে। ভবিষ্যতের নির্বাচনে বল্লীগঞ্জের রাজনৈতিক পরিস্থিতি শহুরে পরিচালনার বিষয়, কল্যাণ প্রদান, প্রতিক্রিয়ার ধরন এবং পৃথক প্রার্থীদের আবেদন দ্বারা আকার নেবে। পরিশেষে, বল্লীগঞ্জ শুধু একটি বিধানসভা কেন্দ্র নয়,
এটি পশ্চিমবঙ্গে শহুরে রাজনীতি ও ধর্মনিরপেক্ষ গণতন্ত্র বোঝার একটি মানদণ্ড। এই কেন্দ্রের নির্বাচনী গতিপ্রকৃতি বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ধরন প্রকাশ করে। প্রথমত, শহুরে কেন্দ্রগুলি বিশুদ্ধ পরিচয়ভিত্তিক রাজনীতির চেয়ে শাসন, উন্নয়ন ও কল্যাণ বিষয়ক ইস্যুতে সাড়া দেয়। দ্বিতীয়ত, পল্লীগঞ্জের মতো কেন্দ্রগুলিতে ধর্মীয় বৈচিত্র্য ধর্মনিরপেক্ষ, অন্তর্ভুক্তিমূলক রাজনীতির সুযোগ তৈরি করে। তৃতীয়ত, প্রতিক্রিয়া নির্বাচনী রাজনীতিতে একটি শক্তিশালী শক্তি, কিন্তু কার্যকর কল্যাণ প্রদান এবং শক্তিশালী সাংগঠনিক যন্ত্রপাতি দ্বারা এটি মোকাবেলা করা যায়। চতুর্থত, পৃথক প্রার্থী এবং তাদের রাজনৈতিক মর্যাদা শহুরে কেন্দ্রগুলিতে উল্লেখযোগ্যভাবে গুরুত্বপূর্ণ। 2026 সালে শোভানদেব চট্টোপাধ্যায়ের বিজয় একজন অভিজ্ঞ রাজনৈতিক প্রবীণের বিজয় এবং শহুরে কলকাতায় তৃণমূলের অব্যাহত আধিপত্যের প্রতিনিধিত্ব করে। তবে বিরোধী গতিপ্রকৃতিতে অস্থিরতা, সিপিআইএম থেকে কংগ্রেস থেকে বিজেপি থেকে আবার সিপিআইএমে, ইঙ্গিত দেয় যে শহুরে কেন্দ্রগুলি তরল এবং অপ্রত্যাশিত থাকে। পল্লীগঞ্জের ভবিষ্যৎ রাজনীতি নির্ভর করবে দলগুলি কিভাবে শহুরে পরিচালনার বিষয়, কল্যাণ প্রদান এবং একটি শিক্ষিত, মধ্যবিত্ত, ধর্মীয়ভাবে বৈচিত্র্যময় ভোটার বেসের আকাঙ্ক্ষা পূরণ করে তার উপর। পল্লীগঞ্জ বিশ্লেষণে আপনাকে ধন্যবাদ।